কয়েকজন ডাক্তার মিলে একজন মহিলার ডেলিভারি করাচ্ছিলেন, কিন্তু তার গুরুতর অবস্থার কারণে ডাক্তারদের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। ডাক্তাররা বলছিলেন মা আর বাচ্চার মধ্যে শুধু একজনকেই বাঁচানো সম্ভব হবে, কিন্তু এখানে ডাক্তার লিন তার দক্ষতার কারণে মা এবং সন্তান দুজনকেই বাঁচিয়ে দেন এবং শিশুটিরও ভালোভাবে ডেলিভারি হয়ে যায়। এরপর সব ডাক্তারই তাকে অনেক প্রশংসা করে এবং এখানেই আমরা জানতে পারি যে ডাক্তার লিন নিজেও প্রেগনেন্ট। তারপর তিনি অপারেশন থিয়েটার থেকে বাইরে আসেন, যেখানে তার সাথে হাসপাতালের ডিনের দেখা হয় এবং তিনি ডাক্তার লিনকে অনেক প্রশংসা করেন। বলেন যে কেসটি খুবই গুরুতর ছিল, কিন্তু আপনি দুজনকেই বাঁচাতে পেরেছেন। আপনি একজন যোগ্য ডাক্তার। যতদিন আপনি এই হাসপাতালে থাকবেন আমাদের হাসপাতালও ঠিক একইভাবে উন্নতি করবে। পাশাপাশি জুনিয়ররাও আপনার কাছ থেকে সবকিছু শিখতে পারবে। কিন্তু এখানে লিন বলে উঠলেন, আমার এখন ছুটি দরকার, আর আমি এই কাজ করতে চাই না এবং আমি এই কাজ ছেড়ে দিচ্ছি। এটা শুনে ডিন কিছুটা অবাক হয়ে গেলেন, কারণ তিনি একজন অসাধারণ ডাক্তার। তিনি বললেন, আপনি এটা কি বলছেন? তখন লিন উত্তর দিলেন, আজ ছিল আমার শেষ সার্জারি। তখন আরেকজন ডাক্তার বললেন, আপনি তো 2 বছর আগে একটি আবিষ্কার করেছিলেন যাতে ডেলিভারির সময় মহিলাদের বেশি ব্যথা না হয় এবং আপনার সেই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন। আপনি সত্যিই এক মহান নারী এবং আপনি সবসময় আমাদের আদর্শ হয়ে থাকবেন। এটা শুনে লিনও খুব খুশি হয়ে যায়। তখন তৃতীয় এক ডাক্তার তাকে জিজ্ঞেস করে, আপনি কি সত্যি আর ফিরে আসবেন না? এরপর ডিন বলেন, আমরা চাই আপনি আপনার সেই আবিষ্কারটি আগামীতেও চালিয়ে যান। তখন লিন উত্তর দেয়, না, এখন আমি আমার স্বামী আর সন্তানের সঙ্গে থাকতে চাই এবং আমার সন্তানের বড় হয়ে ওঠা দেখতে চাই। তারপর তিনি সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যান। পরের দৃশ্যে দেখা যায় লিন তার স্বামীকে ফোন করছে। তার স্বামীর নাম জন, যে আসলে আরেকজন মেয়ের সঙ্গে ছিল। কল ধরতেই সে বলে, আমাকে মাফ করো, আমি কোম্পানিতে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই তোমার ফোন ধরতে পারিনি। তখন লিন উত্তর দেয়, তোমাকে এতবার সরি বলার প্রয়োজন নেই। আমি বুঝি তোমার কাজ খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি সন্ধ্যায় বাড়িতে ফিরবে আমি তোমার জন্য কিছু মজাদার রান্না করে রাখব। এরপর কল কেটে দেয়। তারপর সে তার প্রেগন্যান্সি টেস্ট করার জন্য একটি রুমে যায়। হঠাৎ সেখানে তার স্বামীর কণ্ঠস্বর শোনা যায়। এটা শুনে সে চমকে ওঠে, কিন্তু নিজেকে শান্ত করতে বলতে থাকে, না, এটা আমার স্বামী হতে পারে না। যেহেতু তিনি তো এখন কোম্পানিতে আছেন, তিনি এখানে কিভাবে আসবেন? আর তিনি এমন কোনো কাজই করবেন না যেটা আমাকে এতটা কষ্ট দেবে। তখনই সে পিছনে ঘুরতে যায়, আর এর মাঝেই জোরে দরজার সঙ্গে ধাক্কা খেয়ে যায়। এতে দরজায় খুব জোরে শব্দ হয়। এই শব্দ শুনে তার স্বামী রেগে যায় এবং ভেতর থেকে আরও জোরে চিৎকার করতে থাকে। তখন যে ডাক্তার ওই সময়ে চুনের সঙ্গে ছিল, সে চুনকে বলে, এত রাগ করার দরকার নেই, ওই মহিলা তো শুধু চেক আপের জন্য এসেছে। এরপর সে জোরে চিৎকার করে বলে, অল্পক্ষণ অপেক্ষা করো, আমি আসলে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে একটু সময় কাটাচ্ছি। কিন্তু লিন যেহেতু তার স্বামীর কণ্ঠ চিনে ফেলেছিল, তাই সে খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে এবং মনে মনে ভাবে, আমার স্বামী আমার সঙ্গে এমনটা কেন করছে? ঠিক তখনই ভেতর থেকে চুনের কণ্ঠও ভেসে আসে। সে বলছিল, তোমার মতো আমার স্ত্রীও প্রেগনেন্ট, আর সে আমাকে সারাদিন বিরক্ত করে রাখে। এটা শুনে লিনের মন আরও ভেঙে যায়। তারপর সে নিজের ওয়েডিং রিংয়ের দিকে তাকায় আর মনে পড়ে যায় কিভাবে চুন তাকে প্রপোজ করেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে সে সবসময় তাকে খুশি রাখবে এবং সবসময় তাকে রক্ষা করবে। এরপর লিনের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে এবং সে ভাবে, শেষ পর্যন্ত সে আমার সঙ্গে এমনটা কেন করল? গত 2 বছর ধরে আমি তার প্রতি সবসময় বিশ্বস্ত ছিলাম,
তাহলে সে কিভাবে আমার সঙ্গে এভাবে করতে পারে? ঠিক তখনই চুন পর্দা সরায় এবং নিজের স্ত্রীকে দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়। কিন্তু তারপর আবারও সেই একই দৃশ্য দেখানো হয়। যখন রাগের মাথায় সে পর্দা সরায়, তখন আমাদের নায়িকা ইতিমধ্যেই সেখান থেকে চলে গেছে। কিন্তু সেই ডাক্তার বলে, আরে, সে চলে গেল কেন? এখনো তো আমি তার টেক আপও করিনি। কিন্তু তখন জোয়ান তাকে নিজের কাছে টেনে নেয়। এরপর লিনকে দেখানো হয় বাইরে বসে কাঁদছিল। ঠিক তখনই লিনের কাছে ডিনের ফোন আসে। ডিন তাকে জানায়, তোমার মেডিসিনের কারণে কিছু মহিলার সাইড এফেক্ট হয়েছে, এমনকি একজন তো কোমায় চলে গেছে। তখন লিন বলে, আমার মনে হচ্ছে ওই পেন কিলারে এখনো কিছু ঘাটতি রয়ে গেছে। কয়েকদিন আগে আপনিই তো আমাকে বলেছিলেন যে একজন পার্টনার এটাকে আপডেট করতে চায়। তাদের বলে দিন আমি এই অফারে রাজি আছি এবং তাদের সঙ্গে কোঅপারেট করতে প্রস্তুত। এটা শুনে ডিন খুব খুশি হয়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি ওই পার্টনারের সঙ্গে যোগাযোগ করব। তারপর কল কেটে দেয়। এরপর লিন ভাবে, আমি ওই মানুষটার সঙ্গে আমার 2 বছর নষ্ট করেছি, কিন্তু এখন আমাকে নিজেকে সময় দিতে হবে। আর এই সময় একেবারে শুধু আমার। এখন আমি আর কারোর জন্য আমার সময় নষ্ট করব না। পরের দৃশ্যে আমরা চুনকে তার বন্ধুদের সঙ্গে দেখি। সেখানে তার এক বন্ধু বলে, শুনেছি তুমি জিয়ার সঙ্গে আছো, এর মানে কি? তুমি কি তোমার স্ত্রীকে ডিভোর্স দিতে চলেছ? তখন সে বলে, আমার স্ত্রী যেহেতু প্রেগনেন্ট, তাই তার বডি শেপ খারাপ হয়ে গেছে। সেই কারণেই আমি জিয়ার কাছে গেছি। তবে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে যাচ্ছি না। তখন তার এক বন্ধু বলে, তাহলে জিয়ার ব্যাপারে কি হবে? এর উত্তরে চুন বলে, কিছুই না, সে খুব ভালো এবং সুন্দরী মেয়ে। ঠিক তখনই আমাদের নায়িকা ঘরে ঢুকে পড়ে এবং বলে, তুমি ঠিকই বলেছ, ও সত্যি ভীষণ অসাধারণ। এটা শুনে চুন পুরোপুরি শক হয়ে যায়। লিন বলে, সে তো সবেমাত্র তার ইন্টার্নশিপ শুরু করেছে আর এখন থেকেই এসব কাজ শুরু করে দিয়েছে। এরপর চুন দ্রুত তার কাছে গিয়ে বলে, তুমি এসব কি আজে বাজে কথা বলছো? তারপর তার পেট স্পর্শ করতে করতে বলে, আজ তো তুমি চেক আপে গিয়েছিলে। তখন লিন তার হাত সরিয়ে দিয়ে বলে, স্পর্শ করার দরকার নেই। তখন চুন বলে, তুমি এত কাঁদছো কেন? আমি তো শুধু একটা সোশ্যাল ইভেন্টের জন্য বাইরে এসেছি, আর তুমিও বাইরে চলে এলে। এভাবে চলবে না। যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়, তবে সেটা ভালো হবে না। তোমার উচিত বাড়িতে থেকে সন্তানের খেয়াল রাখা। তখন জোয়ান তাকে বলে, তাড়াতাড়ি বাড়ি যাও, কারণ আমার বাচ্চার যদি কিছু হয় তবে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তখন লিন বলে, তুমি কি আমাকে জোর করে তাড়াতে চাইছো, যাতে তোমার কাজগুলো আমার সামনে না আসে? ঠিক তখনই রুমের ভেতরে জিয়া ঢুকে পড়ে এবং ঢুকেই চুনের হাত ধরে ফেলে এবং সে বলে, আমি শুনেছি তোমার স্ত্রী বলেছে যদি আমি এখানে আসি তবে আমার অনেক সমস্যা হবে, এমনকি কর্পোরেশনেও। এটা শুনে চুন তার স্ত্রীর ওপর ক্ষেপে যায় এবং লিনকে বলে, তুমি এমনটা কিভাবে বলতে পারো? ও তো আমাকে অনেক সাহায্য করেছে। চলো, তাড়াতাড়ি ওর কাছে ক্ষমা চাও। তখনই জিয়া বলে, কতই না ভালো হবে যদি তুমি আমাকে 1 কাপ চা সার্ভ করো। তারপর আমি এমন ভান করব যেন কিছুই ঘটেনি। এটা শোনার পর তার স্বামী বলে, এখন আর বিষয়গুলোকে খারাপ করো না। এরপর চুন লিনকে বলে, চলো, তাড়াতাড়ি তোমার আচরণ ঠিক করো এবং ওকে চা সার্ভ করো। কিন্তু লিন এতে কোনো উত্তর দেয় না। তখন সে বলে, শোনো না, হাঁটু গেড়ে বসো, এর সামনে এখনই চা সার্ভ করো। তারপর জিয়া আস্তে করে চুনের কানে বলে, ওকে বলো হাঁটু গেড়ে বসে হাত বাড়িয়ে চা সার্ভ করতে। আর এই বোকা স্বামী হুবহু একই কথা নিজের স্ত্রীকেই বলে দেয়। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে লিনের পেটে ব্যথা শুরু হয়। কিন্তু এদের কারো কোনো ভ্রুক্ষেপই হয় না। উল্টে বারবার তাকে বলা হচ্ছিল, নিজের ভুল স্বীকার করো এবং জিয়ার কাছে ক্ষমা চাও।
ঠিক তখনই পেছন থেকে চুনের বন্ধুরাও বলে ওঠে, বৌদি কতটা সেলফিশ, মা ক্ষমা চাইতেও রাজি নয়। এরপর জিয়া সামনে আসে এবং এই মেয়ে তো হাতাহাতিতে নেমে পড়ে, জোরে ধরে লিনকে নাড়িয়ে দেয়। তারপর সে লিনকে ধাক্কা দেয়, এতে তার মাথায় আঘাত লাগে। কিন্তু এখানে তার স্বামীর সামান্যও কিছু যায় আসে না। উল্টো সে লিনকেই বলে, তোমার সাহস কিভাবে হলো জিয়াকে ধাক্কা দেওয়ার? ঠিক তখনই লিনের লেবার পেন শুরু হয়ে যায় এবং তার ওয়াটার ব্যাগও ফেটে যায়। এরপর সে তাড়াতাড়ি স্বামীকে বলে অ্যাম্বুলেন্স ডাকতে, কিন্তু এই নির্লজ্জ লোক উল্টে বলে সে নাকি নাটক করছে। কিছুই বোঝা যাচ্ছিল না। লিন বারবার অনুরোধ করতে থাকে অ্যাম্বুলেন্স ডাকার জন্য। তখন জিয়া জুয়ানকে বলে, আমরা এখানে যে কাজের জন্য এসেছি সেটা করা উচিত। আমাদের দ্রুত গিয়ে প্রফেসর জনের সঙ্গে দেখা করা উচিত, যাতে আমরা পেন কিলার আপডেট করার বিষয়ে আলোচনা করতে পারি। কিন্তু লিন সামনে থেকে বলে, যার ব্যাপারে তোমরা কথা বলছো সে আমি। কিন্তু এই মানুষগুলো তো বোকার মতো, এদের বোঝানো কোথায় সম্ভব? তারা তার কথায় বিশ্বাসই করে না। এরপর তারা দ্রুত ডিনের কাছে ফোন করে বলে, আমরা হোটেলে পৌঁছে গেছি, কিন্তু এখনও প্রফেসরকে পাইনি। এই কথায় ডিন বললেন, তিনি ঠিক ওখানেই আছেন, একটু খুঁজে দেখো, হয়তো তুমি তাকে চিনতে পারছো না। এরপর লিন আবারও বলে, আমি প্রফেসর জন। কিন্তু এই বোকা মানুষগুলো বুঝতে পারছে না। তারা তার কথাকে পুরোপুরি উপেক্ষা করে। তবুও লিন বারবার বলে যাচ্ছে, অনুগ্রহ করে এখানে অ্যাম্বুলেন্স ডাকো, আমাকে হাসপাতালে নিয়ে যাও, আমার এখনই ডাক্তারের প্রয়োজন। এরপর তার স্বামী বলে, তুমি এক কাজ করো, অন্য রুমে গিয়ে বিশ্রাম করো, যাতে তুমি বিশ্রাম করতে পারো, কারণ আমাদের এখানে মিটিং আছে। চলো আমি তোমাকে অন্য রুমে নিয়ে যাই। কিন্তু এতে জিয়া ঈর্ষা হয় এবং বলে, তুমি এখানেই থামো, আমি তাকে ছাড়িয়ে আসি। তারপর সে তাকে অন্য রুমে নিয়ে যায়। তাকে এমন একটি রুমে আনা হয় যেখানে আগে থেকেই দুজন দেহরক্ষী ছিল। তারপর এই মেয়ে তাকে বড়ই নিষ্ঠুরভাবে সোফায় ঠেলে পাঠিয়ে দেয় এবং বলে, তুমি হয়তো এখনো বুঝতে পারছো না যে সে তোমাকে একেবারেই ভালোবাসে না। সে তোমার সন্তানের কথাও মাথায় রাখে না। যদি সে খেয়াল রাখত তাহলে প্রথমেই বাইরে ফ্লার্টিং বা অ্যাফেয়ার করতো না। তোমাকে এত দূর আসতে হতো না। সে শুধু আমার কথা চিন্তা করে এবং আমার প্রতি ভালোবাসা রাখে, কিন্তু তুমি তার পেছনে ছুটছ। এরপর লিন আবারও বলে, আমার ডাক্তারের প্রয়োজন, আমাকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু এই মেয়ে তার কোনো কথা শোনে না। উপরন্তু দেহরক্ষীদেরও বলে, যদি কিছু হয় তাকে বাইরে যেতে দিও না। তারপর সে চলে যায়। লিন অনেক কষ্টে থাকে এবং দেহরক্ষীদের বলে, আমাকে বাইরে যেতে দাও, কিন্তু তারা তার কোনো কথা শোনে না। এরপর আমাদের অন্যদিকে পার্টির দৃশ্য দেখানো হয়। সেখানে সবাই আনন্দ করছে, আর এই নির্লজ্জ লোকটি তার স্ত্রীর এত কষ্টের প্রতি কোনো মনোযোগ দিচ্ছে না। উল্টে সে মদ্যপান করার ভান করছে এবং প্রেমিকার হাতে হাত রেখে মদ্যপানের অভিনয় করছে। এখানে তার বন্ধুরাও বলে, এটা তো বেশ মজার বিষয়, আমাদের স্ত্রীও এখানে আছে। তোমার প্রিয় এখন জানে, তাহলে তুমি এখন কি করবে? তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে থাকবে? অন্যদিকে আমাদের নায়িকাকেও দেখা যায়, যার অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, এমনকি রক্তপাতও শুরু হয়েছে। কিন্তু সে জোরে চিৎকার করে এবং বাইরে যেতে চায়। দেহরক্ষীরা তার রক্ত দেখে শক হয়ে যায়। এবার তার কণ্ঠ স্বামীর কানে পৌঁছে যায়। এরপর সে বলে, মনে হচ্ছে সে কষ্টে আছে, আমাকে যেতে হবে, এবং সে যেতে শুরু করে। কিন্তু সেই শাকচুন্নি তাকে যেতে দেয় না। সে বলে, সে এখন ঘুমাচ্ছে, সেখানে যেও না। তারপরও সে একবার বলে, হয়তো তার কোনো সমস্যা হয়েছে, আমি যেতে চাই। কিন্তু সেই শাকচুন্নি বারবার বলে, যেও না। লোকটি দরজার কাছে পৌঁছে দেয়, কিন্তু সে বলে সে ঘুমাচ্ছে, তাকে ঘুমাতে দাও। এভাবে কাউকে ঘুম থেকে জাগানো ভালো নয়। এরপর সে যেতে চায়, কিন্তু আমাদের নায়িকা, যিনি ব্যথায় কাতর হচ্ছিলেন, দরজায় জোরে হাত মারা শুরু করে।
লোকটি পিছনে ঘুরে দেখলে রক্ত দেখে। এরপর এই দৃশ্য এখানে কেটে যায়। পরের দিন আমরা আমাদের নায়িকাকে হাসপাতালে দেখি। এখানে লিন আবার বোধশক্তি ফিরে পায় এবং তার সামনে ডাক্তাররা থাকে। লিন উঠেই প্রথমে তার সন্তানের ব্যাপারে জানতে চায়, কিন্তু ডাক্তাররা তাকে জানান তার সন্তান মারা গেছে, কারণ তাকে এখানে অনেক দেরিতে আনা হয়েছিল। তাছাড়া তার দেহ থেকে বোঝা যায় তার সঙ্গে মারপিট করা হয়েছে। এর কারণে শিশুরও আঘাত লেগেছিল এবং তার গর্ভপাত হয়ে গেছে। এটা শুনে সে ভীষণ আহত হয় এবং কেঁদে পড়ে। তারপর ডাক্তার তার স্বামীর কাছে ফোন করে, আর তার মহান স্বামী তখন তার প্রেমিকার সঙ্গে চুম্বন করছে। যখন সে ডাক্তারের ফোন রিসিভ করে, ডাক্তার তাকে কড়া স্বরে বলে, তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারো না? এটা শুনে সে বলে, আপনি কি বলছেন? তারপর ডাক্তার তাকে বলে, তোমার স্ত্রীর গর্ভপাত হয়ে গেছে। গর্ভপাত শব্দ শুনেই লোকটি শক হয় এবং বলে, এটা কিভাবে সম্ভব? তখন ডাক্তার বলে, কারণ তুমি খেয়াল রাখোনি, তুমি তাকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসোনি। দ্রুত হাসপাতালে যাও। এরপর সে কল কেটে দিয়ে বলে, আমি হাসপাতালে যাচ্ছি। কিন্তু সেই শাকচুন্নি এবারও তাকে যেতে দেয় না এবং বলে, এবার যাবার কোনো লাভ নেই। অন্যদিকে আমরা হাসপাতালে একটি দৃশ্য দেখি, যেখানে লিন যন্ত্রণার মধ্যে তার সন্তানের দেহের কাছে পৌঁছায়। সেখানে তার সন্তান সাদা রঙের কাপড়ে রাখা ছিল। এটি দেখেই লিন আবেগপ্রবণ হয়ে একদম ভেঙে পড়ে। ঠিক তখনই তার স্বামী এবং জিয়া, মানে সেই শাকচুন্নি, হাসপাতালে আসে। তাদের সঙ্গে ডিন দেখা করেন এবং বলেন, গতকাল প্রফেসর জন এখানে এসেছিলেন, কিন্তু তুমি খেয়াল রাখোনি, আর তাই তার গর্ভপাত হয়েছে। দুঃখের বিষয় হলো সবাই একে অপরকে জানে, কিন্তু ভিন্ন ভিন্নভাবে। এখানে ডিন জানে না যে এই ব্যক্তি, অর্থাৎ এই রাক্ষসটা আমাদের নায়িকার স্বামী, আর স্বামী জানে না যে তার স্ত্রী একজন ডাক্তার। অর্থাৎ সবকিছু অদ্ভুত সম্পর্কের মধ্যে চলছে। পাশাপাশি ডিন চুনকে জিজ্ঞেস করেন, তোমার পাশে থাকা মেয়েটা কে? তখন জিয়া উত্তর দেয়, আমি তার সঙ্গে কোঅপারেটিভ সম্পর্কের মধ্যে আছি। আসলে আমরা দুজন বন্ধু। এরপর লোকটি বলে, আমাকে দ্রুত বলো, প্রফেসর জোয়ান কোথায়? কিন্তু ডিন তাকে বলে, তিনি ভেতরে আছেন। ঠিক তখনই লোকটি ভেতরে প্রবেশ করে, আর সেখানে তার স্ত্রী থাকে। দেখেই সে অবাক হয়ে যায়। এরপর এই নির্লজ্জ লোক তার স্ত্রীর দিকে বড়ই নির্লজ্জভাবে বলে, তুমি এখানে কি করছো? একথা শুনে তার মেজাজ ভীষণ খারাপ হয়ে যায় এবং সে বলে, তোমার কারণে আমার সন্তান মারা গেছে, আমার গর্ভপাত হয়েছে। প্রথমে সে তার পেটের দিকে তাকিয়ে নিশ্চিত হয় এটি কি সত্যিই হয়েছে। এরপর দ্রুত গিয়ে শিশুর মৃতদেহ দেখে। তারপর লোকটি বলে, এটি আমার সন্তান হতে পারে না। পুনরায় লিনকে বলে, দ্রুত বলো, আমার সন্তান কোথায়? লিন উত্তর দেয়, তুমি কি বুঝতে পারছো না? আমার গর্ভপাত হয়ে গেছে। সবটাই তোমার কারণে ঘটেছে, কারণ তুমি আমাকে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসোনি। এরপর সেই অভদ্র লোকটি অত্যন্ত রেগে যায় এবং জিয়ার কাছে গিয়ে বলে, সবকিছু তোমার কারণে ঘটেছে। আমি তো তাকে হাসপাতালে নিয়ে আসার কথা বলছিলাম, কিন্তু তুমি বলেছিলে তার ওয়াটার লিক হয়নি, সে নাটক করছে, তোমার ওষুধে কোনো সমস্যা ছিল। এরপর সে নির্লজ্জভাবে জিয়ার দিকে বলে, তোমার স্ত্রী তো সেই রুমের বাকি গার্ডদের সঙ্গে শারীরিক সম্পর্ক করছিল, এ কারণে তার গর্ভপাত হয়েছে। এটা শুনে তার স্বামী পুরোপুরি শক হয়ে যায় এবং দ্রুত তার স্ত্রীর কাছে গিয়ে ঝগড়া করতে শুরু করে। সে বলে, তুমি সব কিছুই করো। লিন সামনে থেকে বলে, তুমি এখনো আমার সঙ্গে একই নাটক করছো। আমি তো আগে থেকেই বলেছি আমি প্রফেসর জন, আমাকে এখান থেকে নিয়ে যাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এই কারণেই আমার গর্ভপাত হয়েছে। শেষ পর্যন্ত তুমি আমার সন্তানকে হত্যা করেছ, সেটা অন্য একজন মহিলার জন্য। কিন্তু এই অভদ্র লোকটি তার ভুল স্বীকার করতে একদমই রাজি নয়। এরপর চুন ডিনের কাছে যায় এবং বলে, প্রফেসর কোথায়? তখন তাকে বলা হয়
তিনি পরে আপনার সঙ্গে দেখা করবেন। এরপর লোকটি তার গার্লফ্রেন্ডের সঙ্গে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের নায়িকা আরও বেশি আহত হয় এবং তার সন্তানের দেহের দিকে তাকিয়ে বলে, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। পরবর্তী দৃশ্যে আমরা বাড়ি দেখি। সেখানে সে তার সন্তানের মৃতদেহের অস্থি নিয়ে আসে। তার বাড়ি দেখে সে আরও আবেগপ্রবণ হয়ে যায়, কারণ সে তার বাড়িটিকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল তার শিশুর জন্য। এখানে তার শিশুর জন্য সবকিছু সাজানো ছিল। এরপর সে অতীতের স্মৃতি মনে করে, যেখানে তার স্বামী ছিল এবং তারা উভয়েই পরিবার পরিকল্পনা করছিল যে শিশুটি আসবে তার জন্য তারা কি করবে এবং কিভাবে তার ভবিষ্যৎ উজ্জ্বল করবে। দৃশ্য আবার বর্তমান সময়ের দিকে চলে আসে। সেখানে সে সিদ্ধান্ত নেয় যা কিছু ঘটেছে তা খুবই ভুল এবং সে তার স্বামী থেকে প্রতিশোধ নেবে। ঠিক তখনই ডিনের কল আসে এবং বলে, তোমার ক্লায়েন্টরা চলে এসেছে, তুমি গিয়ে তাদের সঙ্গে দেখা করো। সে বলে, ওকে ঠিক আছে বলে ফোন কেটে দেয়। পরবর্তী দৃশ্যে সে তাদের সঙ্গে দেখা করতে আসে। সেখানে সে সরাসরি তার স্বামীর কোম্পানির নাম উল্লেখ করে বলে, কারণ তুমি ওই কোম্পানিতে কাজ করো, তাই সম্ভবত আমি তোমাদের সঙ্গে কাজ করতে পারবো না। তাদের পক্ষ থেকে অনুরোধ আসলে সে একটি শর্ত রাখে, যদি তোমরা সবাই পদত্যাগ করো এবং শুধুমাত্র আমার সঙ্গে কাজ করো তখনই আমি কাজ করতে পারবো। আরও ভালো হবে যদি তোমরা তার কোম্পানিকে দেউলিয়া করে দাও। এজন্য সবাই রাজি হয়ে যায়। এরপর আমরা কোম্পানির দৃশ্য দেখি, যেখানে তার স্বামী বসে আছে এবং বুঝতে পারে যে বেশিরভাগ কর্মচারী পদত্যাগ করেছে। পাশাপাশি তার স্ত্রী তার শেয়ারও আলাদা করে দিয়েছে, ফলে কোম্পানি ক্ষতির দিকে যাচ্ছে। এতে সে খুবই চিন্তিত হয়ে যায় এবং ভাবে, হয়তো আমি প্রফেসরকে রাগান্বিত করেছি, আমাকে গিয়ে তার সঙ্গে দেখা করতে হবে। এরপর সে হাসপাতালে আসে এবং প্রথমে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে। সে জিয়াকে সবকিছু জানায়। জিয়া বলে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। ঠিক তখনই তাদের দৃষ্টি পড়ে আমাদের নায়িকার ওপর, যে অন্যান্য ডাক্তারদের সঙ্গে সেখান থেকে যাচ্ছে। তারা দ্রুত তার কাছে চলে আসে। তারা তার দিকে এগিয়ে যেতে চায়, কিন্তু গার্ড তাদের যেতে দেয় না। লোকটি তাকে ডাকও দেয়, কিন্তু আমাদের নায়িকা পুরোপুরি তাকে উপেক্ষা করে। লোকটি বলে, সচরাচর সে এখানে কি করছে? তার গার্লফ্রেন্ড বলে, তুমি কি মনে করো সে ডাক্তার হতে পারে? শান বলে, একেবারেই না, সে সবসময় একজন গৃহিণী ছিল, রান্না করা এবং কাপড় ধোয়ার বাইরে কিছুই জানে না। তাহলে সে কিভাবে ডাক্তার হতে পারে? মানে, এটা কতটা অদ্ভুত নাটক। সে জানে না যে তার স্ত্রী একজন ডাক্তার। সে কি রাতের অপারেশন করত চুপচাপ, চোরের মতো? ঠিক তখন জিয়া জানতে পারে যে সে গর্ভবতী। এরপর সে অত্যন্ত খুশি হয় এবং এই সুখবর চানকেও জানায়। চান খুবই খুশি হয়ে তাকে কোলে তুলে ঘুরিয়ে দেয়। দূর থেকে ৩-৪ জন মেয়ে দেখে এবং ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে বলে, ওয়াও, তারা কতটা ভালো, তাদেরকে কতটা ভালো লাগছে, কতটা রোমান্টিক কাপল, সব ডায়লগ দিয়ে বলে। এরপর লোকটি জিয়ার কাছে বলে, আমার স্ত্রী আমার সন্তানকে হত্যা করেছে, কিন্তু তুমি এমন করো না। সে আমাকে প্রতারণা করেছে, কিন্তু তুমি আমাকে প্রতারণা করবে না। জিয়া তাকে প্রতিশ্রুতি দেয়। ঠিক তখনই একজন নার্স আসে এবং জিয়ার সামনে তার জিনিস ফেলে বলে, চলো এখান থেকে চলে যাও, কারণ তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এটা শুনে লোকটি শক হয়ে যায় এবং বলে, এটা কিভাবে? আমার সঙ্গে এমনটা কেন হলো? নার্স বলে, প্রফেসর নিজেই তোমাকে বরখাস্ত করেছেন। জিয়া তখন অভিযোগ করতে শুরু করে, আমি তো তাদের প্রিয় ছিলাম, তারা আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারে? নার্স বলে, চলো চলে যাও। মানে, জিয়া নাটক করছে যে সে প্রিয় ছিল, অথচ সে জানে না প্রকৃত প্রফেসরকে। একই হাসপাতালে তারা কাজ করছে, অথচ একে অপরকে চেনে না। এমন বোকামি শুধু এই চাইনিজ ড্রামাতেই দেখা যায়। এরপর চান বলে, তোমাকে চিন্তা করার কিছু নেই, এখন থেকে আমি তোমার বাবার মতো হব এবং তোমার খরচ চালাবো।
পরবর্তী দৃশ্যে আমরা আমাদের নায়িকাকে দেখি। সে বাড়িতে আসছে। সে যখন তার শিশুর রুমে প্রবেশ করে তখন পুরোপুরি শক হয়ে যায়, কারণ সেখানে সে তার স্বামীর সঙ্গে তার গার্লফ্রেন্ডকে উদযাপন করতে দেখে এবং তারা এত বেশি ব্যস্ত ছিল যে শিশুর অস্থিগুলোকে ফেলে দেয়। এতে আমাদের নায়িকা রেগে যায় এবং জোরে চিৎকার করে। এরপর তারা তাদের কাপড় ঠিক করে বলে, ওহ, তুমি চলে এসেছো? নায়িকা বলে, তোমরা কতই না লজ্জাহীন প্রাণী। প্রথমে তুমি আমার শিশুকে হত্যা করেছ এবং এখন তার অস্থিকেও কোনো সম্মান রাখছ না। লোকটি বলে, যথার্থই, তুমি আমাকে প্রতারণা করেছ। সাথে সে জিয়াও গর্ভবতী বলে জানায় এবং বলছে সে এখন থেকে এই ঘরে থাকবে। জিয়া বলে, তাকে বাড়ি থেকে বের করার প্রয়োজন নেই, তাকে এখানেই রাখো, সে আমার যত্ন নেবে। এরপর লোকটি অ্যাটিটিউডে একটি মানি কার্ড দেয় এবং বলে, এটা নিয়ে তুমি ভালোভাবে যত্ন নিতে পারবে, মনে করো এটা তোমার বেতন। নায়িকা সাধারণভাবে কার্ডটি নেয়, কিন্তু এরপর তা তার মুখের দিকে ছুঁড়ে দেয়। এটি দেখে তার স্বামীর অহংকারে আঘাত লাগে এবং সে বলে, তোমার সাহস কিভাবে হলো এমন করার? নায়িকা তখন বলে, ঠিক যেমনটা আমি এখনই করেছি, তোমরা দুজন আমার রুম থেকে চলে যাও। এরপর লোকটি তার গার্লফ্রেন্ডকে কোলে তুলে নিয়ে চলে যায়। এরপর নায়িকা মনে মনে ভাবতে থাকে, তুমি আমার সঙ্গে যা করেছ তার ফল তোমাকে ভোগ করতে হবে এবং আমি তোমাকে ধ্বংস করে দেব। প্রথমে তোমাকে একটি গাছের ওপর তুলব, তারপর গাছটি নিচে থেকে কেটে ফেলব। এরপর সে ডিনকে কল করে বলে, আমি সহযোগিতা করতে প্রস্তুত। ডিন কল করে এই কথা তার স্বামীকে জানিয়ে দেয়। এরপর লোকটি অত্যন্ত খুশি হয় এবং মনে মনে বলে, দেখো আমি কিভাবে পৃথিবীর উচ্চতম শিখরে পৌঁছাবো। সে তার কপালে চুম্বন দেয় এবং তারা দুজন খুবই খুশি হয়। পরবর্তী দৃশ্যে আমরা একটি পার্টি দেখি যা চান আয়োজন করেছে। তিনি বিশেষভাবে এটি করেছেন যেন সবাই জানতে পারে যে তার গার্লফ্রেন্ড গর্ভবতী। একই সঙ্গে প্রফেসরও অপারেশনের জন্য সম্মত হয়েছেন এবং মেডিসিন আপডেট করতে যাচ্ছেন। এরপর লোকটি তার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রবেশ করে এবং প্রতিটি নাটকে যা হয় এখানেও তাই ঘটে। 4-5 জন লোক আসে এবং প্রশংসা করে বলে, ওহ ওয়াও, প্রফেসর সম্মত হয়েছেন, এতে তোমার কোম্পানিরই লাভ হবে। এরপর সে সবাইকে জানায় যে তার গার্লফ্রেন্ড গর্ভবতী। তারপর আবার সবাই বলে, ওহ ওয়াও, কত সুখের খবর, অভিনন্দন, তোমার গার্লফ্রেন্ড গর্ভবতী। এরপর সে আরও বলে, আমার গার্লফ্রেন্ডই সেই মেডিসিন আবিষ্কার করেছে এবং সে প্রফেসরের সঙ্গে ছিল। এখন আমি তাকে পুরো ক্রেডিট দেব। তার কেরিয়ার আমি সম্পূর্ণভাবে স্থাপন করব। তবে অন্যান্যরাও বলে, ওহ, তুমি কত ভালো বয়ফ্রেন্ড, তোমার মতো আর কেউ হতে পারে না, তুমি কত যত্নশীল। এরপর তারা দুজনে মজার ছলে সোফায় বসে যায়। ঠিক তখন আমাদের নায়িকা প্রবেশ করে এবং সে তার চুল কেটে ফেলেছে। কিন্তু কেন? এটা কি প্রমাণ করতে চেয়েছিল যে এখন সে তার স্বামীর জন্য আত্মত্যাগ করতে প্রস্তুত? কারণ এখানে অনেকেই জানে যে নায়িকাই প্রফেসর। এরপর সবাই বলতে শুরু করে, ওহ, এটা তো তোমার স্ত্রী, তাই তুমি তার সঙ্গে সহযোগিতা করেছ। এটা তো নকলও হতে পারে। এবং লোকটি এত মানুষের সামনে অপমানিত হতে চায়নি, তাই দ্রুত এগিয়ে গিয়ে নায়িকার কাঁধে হাত রাখে এবং বলে, না না, এটা নকল নয়, একদমই রিয়েল। এরপর সবাই বলে, যদি এটা তোমার স্ত্রী হয় তাহলে সে তোমাকেই সমর্থন করবে। সে বলে, একদম না, সে শুধু সত্যের পক্ষে থাকবে, সবকিছু ঠিক থাকলে সে সমর্থন করবে। এরপর সবাই প্রশ্ন করে, যদি এটা তোমার স্ত্রী হয় তাহলে ওই মেয়েটি কে যার সঙ্গে তুমি এসেছিলে এবং যার গর্ভবতীর খবর সবাইকে জানিয়েছ? ওই অনুষ্ঠানে আমাকে আসতেই হয়েছিল, তাই আমি এখানে জুয়ানের সঙ্গে এসেছি।
কারণ তার পাশে কোনো পার্টনার পাচ্ছিল না। এর উত্তরে শান তাড়াতাড়ি বলে, হ্যাঁ হ্যাঁ, সে একদম ঠিক বলছে। এরপর জিয়া বলে, যদি এই মানুষগুলো আমার কোম্পানি পছন্দ না করে তাহলে আমি এখান থেকে চলে যাব। এরপর সে একটি দুর্বল নারীর মতো তড়িঘড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। তার বয়ফ্রেন্ড এটা পছন্দ করে না, তাই সে সঙ্গে সঙ্গে তার পিছনে যায় তাকে মানাতে। সে বলে, রাগ করার কোনো দরকার নেই, কয়েকদিন এখানে থাকো, আমি তার কাছ থেকে ডিভোর্স নিয়ে নেব। একবার ভালোভাবে এই সহযোগিতা শেষ হলে ওই মহিলাকে আমি চিনব না। তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসি না। তারপর সে তার গার্লফ্রেন্ডকে আবার পার্টিতে নিয়ে আসে এবং লিনকে সেখান থেকে যাওয়ার জন্য বলে, কিন্তু লিন যাওয়া থেকে বিরত থাকে। এর উত্তরে সে বলে, দেখো, এখানে আমার অবমাননা করিও না। এরপর সে লিনের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। এর ফলে আমাদের নায়িকার রাগ দেখা দেয় এবং সে তার মুখে একটি চড় মারে। এরপর সে আরও রাগান্বিত হয়ে হাত তুলতে যায়, কিন্তু জনতার কারণে থেমে যায়। এরপর জিয়া এগিয়ে আসে এবং জ্ঞান দিচ্ছিল, দেখো, সে তোমার কতটা সম্মান করে, সে তোমার খেয়াল রাখে, তুমি কতটা দুর্ব্যবহারকারী, তারপরও সে তোমাকে কিছু বলে না, কিন্তু তুমি এখানে তার অবমাননা করাচ্ছ এবং তার ক্ষতি করাচ্ছ। এখানে সে সেই ব্যক্তির ব্যাপক প্রশংসা শুরু করে। এরপর সেখানে দাঁড়ানো জনতাও তাকে সমর্থন করতে শুরু করে। এরপর সেই লোক আমাদের নায়িকাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তখন ডিন এসে চুয়ানকে ঠেলাঠেলি করে বলে, তুমি কি করছো? এটি হলো প্রফেসর। এই কথা শুনে প্রথমে সে শক হয়ে যায়, কিন্তু পরে সে হাসতে শুরু করে। জিয়াও বলে, এটা কিভাবে প্রফেসর হতে পারে? এটি তো শুধুমাত্র একটি সাধারণ হাউসওয়াইফ। দেখা যায় সব সময় এটি আমার নকল করে। কিন্তু তার স্বামীও বলে, আমি এর সঙ্গে 2 বছর ধরে আছি, এটি কিভাবে প্রফেসর হতে পারে? এটি তো শুধু কাপড় ধোয়া এবং বাসন পরিষ্কার করা জানে। এরপর পিছন থেকে একজন লোক ভিডিও দেখিয়ে বলে, আসলে এর একটি ভিডিও আছে যেখানে এটি নোবেল প্রাইজ পাচ্ছে। এরপর তাদের পায়ের তলা থেকে জমি সরে যায়, কিন্তু এরপরও সেই নির্লজ্জ ব্যক্তি বিশ্বাস করতে চায় না। ডিন বলে, প্রফেসর তোমার জন্য একটি ভিডিও তৈরি করেছেন, যাও স্টেজে এবং ভিডিওটি দেখো। এরপর সেই ব্যক্তি খুব খুশি হয়ে ভিডিওটি চালায়। তখন সেখানে তার কাণ্ডকর্ম প্রকাশ পায়, কিভাবে সে ওই দিন তার স্ত্রীকে আচরণ করেছিল, যার ফলে তার শিশুর মৃত্যু হয়। এরপর সেখানে দাঁড়ানো লোকেরা বলতে শুরু করে, এই মানুষটা কতটা লজ্জাহীন, এটি তার শিশুকে হত্যা করেছে এবং এখন ভালো হওয়ার নাটক করছে। আর স্কাই ব্লু ড্রেস পরা মেয়েটি এখানে শুধু সংলাপ বলার জন্য আছে, কখন কার প্রশংসা করতে হবে এবং কখন খারাপ বলতে হবে। এরপরও ওই ব্যক্তি বিশ্বাস করতে চায় না এবং তার স্ত্রীকে বলে, তুমি এটি জেনে বুঝে করছো, প্রফেসরের ভিডিও তুমি পরিবর্তন করেছো, এখন হাঁটুতে বসে আমার কাছে ক্ষমা চাও। মানে কেউ এতটা কিভাবে গাধা হতে পারে বোঝাই যায় না। মানে বলতে গেলে তার সামনে রসগোল্লা রাখা আছে আর সে বলছে যে এটা জিলিপি। এরপর আমাদের নায়িকা এখানে সবাইকে বলে সেই দিন তার সঙ্গে কি ঘটেছিল। পাশাপাশি প্রমাণ হিসাবে সে সেই বডিগার্ডদের ডাকে যারা অজানা কারণে ওয়েটারের পোশাক পরেছিল। দুজনেই হাঁটুর ওপর বসে যায় এবং সবাইকে জানায় সেই দিনের ঘটনাগুলো, যে রাতে জিয়াই বলেছিল কিছুই হোক না কেন তাকে বাইরে যেতে দিও না, কারণ সে তার বেবিকে হত্যা করতে চেয়েছিল। এই কথা শুনে চুয়ান রেগে যায় এবং তার গলা ধরে বলে, এই সব কিছু তোমার কারণে হয়েছে। সে তার ওপর প্রচণ্ড চিৎকার করে। এরপর দুজনেই তার দিকে তাকিয়ে বলে, এরপর দুজনেই এখানে আরও জানায় যে লিনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, বরং এখানে জিয়ার সঙ্গে তাদের শারীরিক সম্পর্ক আছে। এই কথা শুনে সেই লোকটি অবাক হয়ে যায়, সে মাটি থেকে পড়ে যায়। সে জিজ্ঞেস করে, এই বেবি কার? কিন্তু তারও জানা ছিল না এই বেবি 3 জনের মধ্যে কার। এরপর সে তার গলা চেপে ধরতে শুরু করে এবং মাটিতে ঠেলাঠেলি করে ফেলে।
এরপর সে উঠে তার কাছে ক্ষমা চাওয়া শুরু করে এবং বলে, আমার বাচ্চাকে দয়া করে তুমি মানুষ করো, তুমি এর বাবা। এই কথা সে বলে, আমি কিভাবে বিশ্বাস করব? তুমি তো আমার বাচ্চাকে হত্যা করেছ, ইচ্ছাকৃতভাবে আমার এবং আমার স্ত্রীর মধ্যে এই সব কিছু করেছ। এরপর তুমি 10 জায়গায় মুখ মারাও এবং তারপর এসে বলছো এই বেবি আমার। এরপর সে তাকে ঠেলে বাইরে ফেলে দেয়। এরপর সে আমাদের নায়িকার কাছে ক্ষমা চাওয়া শুরু করে, কিন্তু সে তাকে ক্ষমা করতে অস্বীকার করে। এরপর সে তাকে মানসিক চাপ দিয়ে বোঝায় যে সে তার স্বামী, দুজনেই 2 বছর ধরে একসঙ্গে ছিল, কিন্তু তার ভুল হয়েছে, অন্য নারী তাকে ভুল পথে চালিত করেছিল। কিন্তু আমাদের নায়িকা বলে, আমি তোমার সঙ্গে কখনো যাব না, কারণ তোমার কারণে আমার বাচ্চার মৃত্যু হয়েছে। দিনের সঙ্গে সে সেখান থেকে চলে যায় এবং সে শুধু পেছন থেকে শুধু কথা বলতেই থাকে। এরপর লিন তার লোকেদের কাছে বলে, এই লোকটিকে সম্পূর্ণভাবে দেউলিয়া করে দাও। আমি চাই না যে তার কাছে এখন আর কিছুই বাকি থাকুক। তার কাছে হঠাৎ কল আসে এবং এবং সে জানতে পারে যে তার বাড়িতে ব্যাংকের পক্ষ থেকে লোকেরা এসেছে। এরপর সে দ্রুত বাড়িতে পৌঁছায় এবং দেখে লোকেরা তার জিনিসপত্র তুলে নিয়ে যাচ্ছে। সে তাদেরকে বলে, তোমরা আমার সঙ্গে এভাবে কিভাবে করতে পারো? তারা তাকে বলে, কারণ তুমি এখনো এই বাড়ির টাকা দিতে পারছো না, তাই ব্যাংক এটি সিজ করছে। এরপর সে তার অ্যাকাউন্টগুলো চেক করে এবং দেখতে পায় যে তার অ্যাকাউন্টে তো একটুও টাকা নেই, সব কিছু সিজ হয়ে গেছে। এরপর সে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সে বুঝতে পারছিল না এবার কি করবে। এরপর সে সিদ্ধান্ত নেয় তার স্ত্রীকে ম্যানেজ করবে এবং তারপর ধনী হয়ে উঠবে। এরপর সে তার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য যায়, কিন্তু সে সামনে এসে তাকে ডিভোর্সের কাগজ দিয়ে চলে যায়। এরপর সে হাসপাতালের বাইরে একটি বড় প্যাম্পলেটে নিয়ে বসে থাকে, যাতে লেখা আছে সরি এবং ক্ষমা চাইতে থাকে। রাত দিন সে তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু নায়িকা মানতে রাজি নয়। পরের দৃশ্যে আমরা তাকে রাস্তায় দেখি। সে যেদিক দিয়ে যাচ্ছে সে বলে, প্লিজ আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আবারও সে ক্ষমা চায়, কিন্তু নায়িকা ক্ষমা করতে অস্বীকার করে। তখনই তার কাছে ডিনের কল আসে। ডিন বলে, আমাদের একজন লোক প্রয়োজন, যিনি আমাদের ব্যথার স্তর পরীক্ষা করতে পারবেন। নায়িকা বলে, ঠিক আছে, আমি মানুষকে খুঁজে বের করি। তার স্বামীও এটা শুনে বলে, আমি এর জন্য প্রস্তুত, কিন্তু নায়িকা অস্বীকার করে। তখন সে জোর দেয়, প্লিজ আমি এই পরীক্ষা করতে চাই, কারণ আমি জানতে চাই সেই দিন তোমাকে আমার কারণে কতটা ব্যথা সহ্য করতে হয়েছে। এরপর নায়িকা তাকে নিয়ে পৌঁছায় এবং পরীক্ষা শুরু হয়। লেভেল 6 থেকে শুরু করে 9 পর্যন্ত নেওয়া হয়। 9 লেভেলে পৌঁছানোর পর তার শরীর সম্পূর্ণভাবে কাঁপতে শুরু করে। মূলত সে ব্যথা সহ্য করতে পারছিল না। তবে ডাক্তার এখনও লেভেল বাড়াচ্ছিল। এরপর নায়িকা মেশিনটি বন্ধ করে দেয় এবং চলে যায়। কিন্তু তখনই স্বামী উঠে দাঁড়ায় এবং তাকে ডাক দিয়ে থামায়। সে বলে, তোমার জন্য আমাকে একটু সরি ফিল হওয়ার মেশিনটি তুমি থামিয়েছ। নায়িকা বলে, একেবারেই নয়, কারণ আমি একজন ডাক্তার এবং আমি কাউকে এভাবে কষ্টে দেখতে পারি না, তাই আমি মেশিনটি থামিয়েছি। এরপর সে সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে সে তার পুত্রের সমাধির কাছে পৌঁছায়। সে তার কাছে ফুল রাখে এবং বলে, আমি তোমাকে খুব মিস করি, পাশাপাশি দুঃখিত আমি তোমার যত্ন নিতে পারিনি, তুমি এই পৃথিবীতে আসতে পারোনি। তখনই সে খুবই কষ্ট পায় এবং তখনই পিছন থেকে চুন আসে। এরপর সে তার হাতে শ্রদ্ধা জানানোর জন্য হাত বাড়ায়, কিন্তু এই মুহূর্তে লিন বলে, আমার পুত্রের কাছ থেকে তোমার হাত দূরে রাখো, তাকে ছোঁয়ার দরকার নেই, কারণ তুমি ভালো বাবা হওয়ার দায়িত্ব পালন করতে পারোনি এবং তোমার কারণে তার মৃত্যু হয়েছে। এরপর সে আবার ক্ষমা চাওয়া শুরু করে। সে বলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করো। আমি আশা করি আমার ছেলে আমাকে ক্ষমা করবে।
তখন আমি ওই মহিলার প্রভাবেই ভুল করেছিলাম। যদি আমি জানতাম যে এমন হবে এবং তোমার সত্যিই ব্যথা হচ্ছে, আমি কখনো এমন করতাম না। আমি আমার শিশুকে খুব ভালোবাসতাম। পাশাপাশি আমি তোমাকেও খুব ভালোবাসি, কারণ তুমি আমার স্ত্রী। প্লিজ আমাকে আবার একটি সুযোগ দাও। আমি ভবিষ্যতে তোমার সঙ্গে ভালো আচরণ করব এবং তোমাকে ভবিষ্যতে কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না। লিন জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো? সে হ্যাঁ বলে উত্তর দেয়। সে বলে, আমি তোমাকে এত ভালোবাসি যে তুমি যা চাও আমি তা তোমাকে দিতে পারি। এরপর লিন সঙ্গে সঙ্গে ডিভোর্স চায়, কিন্তু তার স্বামী কিছুটা শান্ত হয়ে যায় এবং শেষে বলে, ঠিক আছে, আমি তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রস্তুত। এরপর তারা সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা হাসপাতালের দৃশ্য দেখি। সেখানে একটি মহিলাকে বেডে শুইয়ে রাখা হয়েছে এবং তার উপর পরীক্ষা করা হচ্ছিল। প্রথমে তারা মহিলাকে পেনকিলার দেয়। এরপর তারা ধীরে ধীরে ব্যথার লেভেল বাড়াতে থাকে। অবাক করার বিষয় হলো সে সেই ব্যথা সহ্য করতে পারে। আসলে এটি 10তম লেভেল পর্যন্ত তুলে যায়। এরপর তারা আবার লেভেল বাড়াতে থাকে। এরপর এটি 12তম লেভেল পর্যন্ত পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত তাদের পরীক্ষা সফল হয়। তাদের আনন্দের সীমা থাকে না। মহিলাটিও খুব খুশি হয়। এরপর তারা একে অপরকে অভিনন্দন জানায় এবং এই দৃশ্য এখানেই শেষ হয়। পরবর্তী দৃশ্যে আমরা একটি পার্টির দৃশ্য দেখি। এরপর সে প্রথমে নিজের মেডিসিন সম্পর্কে ঘোষণা করে এবং তার অবসর ঘোষণা করে। এরপর মিডিয়ার লোকেরা তাকে প্রশ্ন করতে শুরু করে, আমরা শুনেছি আপনার স্বামী আপনাকে প্রতারণা করেছে, এটি কি সত্যি? তারা কিছু অপ্রয়োজনীয় প্রশ্ন করে, যা মিডিয়ার কাজ। এই সব কিছুই আমাদের হিরোইনকে অনেক বিরক্ত করছে। তখনই ডিন সবাইকে শান্ত করে। সে বলে, ভালো হবে যদি আপনারা আমাদের কাজ সম্পর্কিত প্রশ্ন করেন। এরপর হিরোইনকে একটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়, কারণ সে এত ভালো পরীক্ষা সম্পন্ন করেছে। সে অত্যন্ত খুশি হয় এবং বলে, আজ অবশেষে আমি যা চেয়েছিলাম তা পেলাম। এজন্য অনেক ধন্যবাদ। সে ডিনকেও ধন্যবাদ জানায়, কারণ তিনি তাকে এত সমর্থন করেছিলেন, তাই সে আজ এই অবস্থানে পৌঁছেছে। এরপর আমরা ভিড়ে দাঁড়ানো জিয়ানকে দেখি, যে অনেক রাগান্বিত এবং ঈর্ষান্বিত। আজ সে তার প্রতিশোধ নিতে এসেছে। তার হাতে একটি বোতল আছে যার মধ্যে অ্যাসিড রয়েছে এবং সে দ্রুত দৌড়ে যায় হিরোইনের ওপর অ্যাসিড ফেলার জন্য। জন এসে পড়ে এবং অ্যাসিড তার ওপরে পড়ে। দ্রুত এসে তারা জিয়ানকে ধরে টেনে নিয়ে যায়। এরপর লিন দ্রুত বলে, এখানে অ্যাম্বুলেন্স ডাকো। পাশাপাশি সে বলে, চিন্তা করার কোনো দরকার নেই, আমি নিজেই তোমার চিকিৎসা করব এবং তোমাকে কিছুই হতে দেব না। অর্থাৎ সে এখন গাইনোকোলজিস্ট এবং সঙ্গে সঙ্গে সার্জনও হয়ে যাবে। এরপর সে তার হাত ধরে বলে, আমাকে ক্ষমা করো, আমি আমার শিশুকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমি সবসময় তোমাকে রক্ষা করব। এই অনুশোচনার সঙ্গে এই ড্রামাটি সম্পন্ন হয়। এই ড্রামাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ দেখার জন্য।